হ্যালো গাইজ, আমি আজ এক্সপ্লেন করছি কোরিয়ান ড্রামা কুইন অফ টিয়ার্স এপিসোড 8। পাস্টে 4 বছর আগেকার দৃশ্য দেখানো হয়, যেখানে বেখেনও তখনও জানতো না হেইন দেশের ধনী পরিবারের মেয়ে। তারা দুজনে একসাথে ডেটে গেলে দেখে সমস্ত জায়গাটা ফাঁকা। বেখেনু বলে, এখানে তো সমস্ত কাপেলরা ডেটে আসে, তবে আজ কেন পুরো ফাঁকা? হেইন বলে, হয়তো আমরা লাকি। এদিকে দেখি হেইন ইশারায় সিসিটিভি ক্যামেরাতে মিউজিক চেঞ্জ করতে বললে মিউজিক চেঞ্জ হয়ে যায়। আসলে হেইন সেই দিন তাদের ডেটের জন্য সমস্ত জায়গাটা বুক করে ফেলেছিল। বেখেনও হঠাৎ হেইনকে সেদিন বিয়ের জন্য প্রপোজ করেছিল, আর হেইনও হ্যাঁ করে দিয়েছিল। সেদিন তারা যতটা খুশি ছিল, বেখেনু রাত যেন হেইনের মুখের হাসিটা সেই রকম লাগছিল। আবার দৃশ্য প্রেজেন্টে চলে আসে। এপিসোড 7 যেখানে শেষ হয়েছিল, এপিসোড 8 সেখান থেকে আবার শুরু হয়। বেখেনু কেঁদে কেঁদে বলে, সরি হেইন। হেইন বলে, কেন কাঁদছো? আমি একদম ঠিক আছি, চিন্তা করো না, আই লাভ ইউ বেখেনু। বেখেনু বলে, যদি সময় এখানে এভাবে থেমে যেত ভালো হতো। তোমার হাসি দেখেই তো আমি সবচেয়ে বেশি খুশি হই। হেইন, আমরা জার্মানি থেকে ফিরে এসেছি। তুমি সেখানে জেনে গিয়েছিলে আমি তোমাকে ডাইভোর্সের কথাটা লুকিয়েছিলাম। হেইন বলে, আমি কি সব ভুলে গিয়েছি? আমার কি এত খারাপ অবস্থা? বেখেনু বলে, না, তুমি হয়তো এত কষ্ট পেয়েছো তাই সেই কথাগুলো ভুলে গিয়েছো, তোমার অসুস্থতার জন্য নয়। হেইন বলে, এটা মিথ্যে। এটা হলে তুমি আমার সামনে দাঁড়িয়ে থাকতে না, আমি তোমাকে মেরে তোমার হাড় ভেঙে দিতাম, তুমি এখন হসপিটালে থাকতে। সে উত্তেজিত হয়ে পড়লে হঠাৎ তার পাস্টের বেখেনুর সাথে হওয়া সমস্ত কথা মনে পড়ে যায়। হেইন রেগে বেখেনুর থেকে দূরে গিয়ে বৃষ্টিতে ভিজে বলে, তোমার তো আনন্দই হচ্ছে, সব ভুলে গিয়ে তোমার সাথে এতক্ষণ ভালোবাসার গল্প করছিলাম। বেখেনু বলে, না, এরকম বলো না। সে বলে, অনেক হয়ে গেছে, এবার সব শেষ হবে, এবার আমরা সম্পূর্ণভাবে ডাইভোর্স নেব। সেখানেই যেন তাদের মুহূর্ত কিছুক্ষণ থেমে যায়। পরদিন সকালের দৃশ্য দেখি। বেখেনু আলাদা একটি ফ্ল্যাটে এসেছিল, সেখানেই ঘুম থেকে ওঠে। এবার বেখেনু তার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে করে নিয়ে ডিভোর্সের জন্য আসে। ফ্রেন্ড বলে, হেইনের উকিলকে। তখনই দেখানো হয় লিপ থেকে বেরিয়ে আসছে ভিনসেনজো। এখানে যারা ভিনসেনজো দেখেছে তাদের এক্সট্রা করে ভিনসেনজোর পরিচয় লাগে না। আমিও ভিনসেনজো ড্রামাটির একটি দারুণ বড় ফ্যান। ফ্রেন্ড বলে, এখানে কেন? এ কি হেইনের লয়ার? ডেঞ্জারাস পার্সন, কেউ যদি ওর কথা না শোনে একদম উপরে চলে যায়, মাফিয়া লয়ার। বেখেনু বলে, মাফিয়া গেমের মতো? ফ্রেন্ড বলে, রিয়েল মাফিয়া, হি ইজ দ্য বস। এবার সে চিন্তা করে, তুই যদি ওর কথা না শুনিস তবে তুইও কি? এবার এরা দুজনেই জেগে জেগে স্বপ্ন দেখে ভিনসেনজো হেইনের সামনেই বেখেনুকে গুলি করে মেরে দিচ্ছে। ফ্রেন্ড বলে, দেখ, আমার ফ্যামিলি আছে, আমি বাড়ি যাই। বেখেনু বলে, যা করার কর, আমি যাচ্ছি। ভিনসেনজো সুটকেসটা খুলে তাদের দিকে ঘুরালে এরা দুজনেই ভয় পেয়ে যায়। বলে, আমি এখানে কোনো নেগোসিয়েশন করতে আসিনি। ভিনসেনজো হেইনের খুবই তারিফ করে। শেষে বেখেনু বলে, আমার কিছুই দরকার নেই, হেইন যা চাইবে তাই হবে। এরপর তাদের ডাইভোর্স অ্যাপ্রুভাল হয়ে যায়। পরের দৃশ্য দেখি। হেইন রাস্তা দিয়ে যাচ্ছে আর দূরে যাওয়া একটি ট্রেনকে দেখে পাস্টের কথা চিন্তা করছে। বেখেনু তাকে একদিন ট্রেনে নিয়ে গিয়েছিল। হেইন জিজ্ঞাসা করে, এত ঘুরে ট্রেনে করে বাড়ি যাওয়ার কি দরকার? বেখেনু বলে, সারাদিন খাটনির পর সমস্ত লোকদের দেখলে ভালো লাগে। আর হেইনের চোখ বন্ধ করে দেয় আর তাকে সুন্দর সূর্য ডোবার দৃশ্য দেখিয়ে বলে, এটা দেখার পর দিনে যত কষ্টই হোক এটা আমায় ভুলতে সাহায্য করে, এটা জানায় যে আবার পরের দিন আসবে। হেইন আজও সেই ট্রেনটার দিকে তাকিয়ে থাকে। ড্রাইভারকে বলে, আমায় একটা জায়গায় নামিয়ে দেবেন। এরপর সে সেই স্কুল গ্রাউন্ডে এসে একটা দোলনায় বসে বেখেনুর সমস্ত ফটোগুলো দেখতে থাকে। বেখেনুর পাগলের মতো দৌড়ানো, খাওয়া, এইসব। সেই মাঠেই কিছুক্ষণ দোলনায় বসে ঝুলতে থাকে। এরপর সে বেসবল খেলতে যায়। সকলকে খেলতে দেখে বলে, এটা খেলে কারুর কি করে মজা লাগতে পারে? হেইন খেলা স্টার্ট করলে তার এত মজা লাগে যে সে জুতো খুলে চুল ঠিক করে অনেক টাকার খেলে ফেলে। তারপর গ্র্যান্ডমা রেস্টুরেন্টে খাবার খেতে গিয়ে দেখে বেখেনু তার পেছনেই বসে আছে। সে ঘাবড়ে যায়। খাবার অর্ডার দেওয়ার সময় এত আস্তে কথা বলে যে তার মুখের সামনে কান নিয়ে গিয়ে তবেই শুনতে হয়। বেখেনু আর তার ফ্রেন্ড কথা বলে। ফ্রেন্ড বলে, তোর ওয়াইফ এইসব খাবার খায় না বলে খেতে পেতিস না, তোর শ্বশুর শাশুড়ির ভয়ে কিছু করতে পারতিস না, নিজের লোকদের সাথে দেখা করতে পারতিস না, ভালো হয়েছে ডাইভোর্স হয়ে গেছে। বেখেনু বলে, সব ঠিক আছে, কিন্তু আমি কেবল হেইনের পাশেই থাকতে চেয়েছিলাম, যতই কষ্ট হোক। বেখেনুর কথা শুনে হেইন খুশিও হয়, আবার বেখেনুর জন্য তার কষ্টও হয়। বেখেনুর সেক্রেটারি উনসাংকে ফোন করে জানায়, আপনি যে ওষুধটা দিয়েছিলেন ওটা অ্যান্টি ক্যান্সার ওষুধ। এই কথা শুনে উনসাং পাস্টের কথা চিন্তা করে।
হেইনকে একটি কুকুর তাড়া করলে উনসাং সেই কুকুরটিকে মেরে তাকে বাঁচিয়েছিল। হেইন যাবার সময় উনসাংয়ের কাটা পায়ে রুমাল বেঁধে দিয়েছিল, যেখানে উনসাংয়ের পরোয়া তার মাও করেনি। হেইনের হাতটা মাটিতে পড়ে আছে দেখে সেটা তুলে নেয় ও দেখি আজও উনসাং সেটা গলায় পড়ে রয়েছে। উনসাং হেইনের ড্রাইভারকে হেইনের ব্যাপারে খোঁজ নেয়, সে ড্রাইভারকেও টাকা দিয়ে কিনে নিয়েছে। হেইন বাড়ি এলে উনসাং হেইনকে বলে যাতে বেখেনুকে অফিস থেকে সরিয়ে দেয়, কিন্তু হেইন স্পষ্ট বলে দেয় বেখেনুকে অফিসে দরকার। উনসাং বলে তোমার অফিসে তোমার পাশে আমার থাকার দরকার পড়বে, বেখেনুর নয়। এইগুলো শুনে হেইনের ভালো লাগে না, সে বলে হেরিচেনের অফারটা আমি নেব না। উনসাং রেগে বলে আমি এর জন্য কত কি করেছি। হেইন বলে এ তো আমার জানার দরকার নেই, আর এটা শুনে রাখো তোমার জন্য আমি বেখেনুকে ডাইভোর্স দিইনি, বেখেনুকে ভালো রাখতেই আমি ওকে ডাইভোর্স দিয়েছি, আমি কোনোদিনই তোমাকে আমার পাশে চাইবো না। উনসাং বলে সব হারিয়ে ফেললেও কি বেখেনুকে পাশে চাইবে তুমি? তখন তোমার আমাকে দরকার পড়বে। হেইন বলে কি বলছো বুঝতে পারলাম না। শিওল চলে এলে হেইন সেখান থেকে চলে যায়। এদিকে গ্রেস হেইনের মাকে বলে বেখেনুকে অফিস থেকে সরানোর জন্য, এতে সেও তাল মেলায়, কিন্তু চিওল বলে বেখেনু খুবই ইন্টেলিজেন্ট, ওকে আমাদের দরকার। বেখেনুর মা তার মেয়ের পার্লারে এসে নতুন হেয়ারস্টাইল করতে থাকে যাতে হেইনের মায়ের সাথে দেখা করতে যেতে পারে। বেখেনুর মা হেইনের মায়ের কাছে মাপ চায় এই ডিভোর্সের জন্য, কিন্তু হেইনের মা তো তাকে তার ছেলে বেখেনুকে নিয়ে কথা শোনাতেই থাকে, তাকে প্যাথেটিক বলে আর বলে আর আমাদের কোনোদিনই দেখা হবে না, তাই এসব নিয়ে আর কথা না বলাই ভালো। হেইনের মা চলে গেলে সে এত অপমান না সহ্য করতে পারে কান্না করতে থাকে। এদিকে গ্রামে বেখেনুর মায়ের জন্য সকলে চিন্তা করে, সে ফিরে এলে সকলে তাকে দেখে শান্তি পায়। আসলে ধনী ব্যক্তিদের থেকে গরিব মানুষদের মন কতটা বড় হয় তাই না? ধনীরা নিজের সম্পত্তি নিয়েই লড়াই করে মরে, আর গরিবেরা তাদের আপনজনদের তাদের সম্পত্তি মনে করে তাদের জীবন দিয়েও আঁকড়ে রাখে। অপর দৃশ্যে দেখি বেখেনুকে স্টোর ম্যানেজার ঘড়িগুলো কে কে কোরিয়াতে কিনেছে তার লিস্টটা দেয়, এতে শিওলেরও নাম ছিল। হেইন ট্যাক্সি নিয়ে লুকিয়ে হসপিটালে যেতে থাকলে উনসাং তার পিছু করে। উনসাংকে আটকাতে বেখেনু তার গাড়ি জোরে চালিয়ে নিয়ে এসে উনসাংয়ের গাড়ির সামনে করে দেয়, যাতে হেইনকে আর সে ফলো করতে না পারে। উনসাংকে বেখেনু বলে অফিস থেকেই হেইনকে ফলো করছেন, তাই আমিও আপনাকে ফলো করছিলাম, কিন্তু বেখেনু তো আগেই জেনে গিয়েছে তার সেক্রেটারি তাকে ধোঁকা দিচ্ছে, তাকে সে আগেই উনসাংকে ফোন করছে সেটা সে হাতে না হাতে তোকে ধরে ফেলেছিল। সেক্রেটারি তো সব কথা স্বীকারও করে নিয়েছিল। উনসাং বলে হেইনের সাথে আপনার ডিভোর্স হয়ে গিয়েছে, সে এখন আপনার কেউ নয়। বেখেনুও তাকে থ্রেটের স্টাইলে বলে ফিউচারে হেইনকে ফলো করলে আমিও আপনাকে ফলো করব, হেইনের ক্ষতি করতে চাইলে আমিও একই পথে হাঁটবো। ট্রাফিক জ্যাম হলে দুজনেই গাড়ি সরিয়ে নেয়। বেখেনু গাড়িতে যেতে যেতে চিন্তা করে উনসাংয়ের সেই দামি হাতের ঘড়িটার কথা, সব পাস্টের উনসাংয়ের কথা তার মনে ঘুরতে থাকে। ভাবে তাহলে কি, না এখন আমি কিছু শিওর নই। এদিকে চিওলের সাথে দেখা করে উনসাং তাদের হোটেল প্রজেক্টের জমিটা যেহেতু মিলিটারি বেসের সামনে, তাই হাইট বেশি হওয়ায় সরকার ছাড়পত্র দিচ্ছিল না। এটা শুনে তো চিওলের আবার প্যানিক অ্যাটাক শুরু হয়ে যায়। তার দাদু ফোন করলে তার অবস্থা দেখবার মতো ছিল। চিওলের দরকারের সময় তো তার জামাইয়ের কথা মনে পড়ে, এবারও ঠিক তেমনটাই হয়। সে বেখেনুর কাছে এসে সাহায্য করতে বলে। বেখেনু বলে আমি আগেই বলেছিলাম প্রবলেম হবে, রিসার্চ কমপ্লিট না হওয়া পর্যন্ত সাইন করো না। চিওল তো তার হাতে পায়ে ধরতে থাকে। টিভিতে দেখে চেয়ারম্যান তো রাগারাগি করে, তার নাতিকে গালাগালি দেয়। বাড়ির সকলে ভয়ে অস্থির হয়ে যায়, দাদু সবার ওপর চেঁচায়। শেষে চিওল এসে বলে প্রবলেম সলভ হয়ে গেছে। দেখি বেখেনু মিলিটারি অফিসার ও সরকারি লোকদের যথেষ্ট যুক্তি দিয়ে বোঝাচ্ছিল, তাই তারা পরে রাজি হয়ে গেছে। চেয়ারম্যান বলে বেখেনুর মাথা খুবই ভালো। বাবাও বলে আমার জামাই খুব ইন্টেলিজেন্ট। দাদু অর্ডার দেয় ইনভেস্টরদের সাথে দেখা করে প্রবলেম সলভ করো, কিন্তু কোনো ইনভেস্টারই এই সমস্যার পর আর ইনভেস্ট করতে রাজি হয় না। উনসাংয়ের ফায়দা তোলে, চিওলকে বেখেনুর নামে উস্কে দেয়, এতে চিওলও রাগারাগি করে। এই সুযোগে উনসাং নিজের ইনভেস্টমেন্ট কোম্পানির প্রপোজাল চেয়ারম্যানকে দেয়। তার কোম্পানি নাকি পুরো টাকাটা ইনভেস্ট করবে। চেয়ারম্যান প্রজেক্টে সাইন করতেই যাবে, তখনই বেখেনু এসে বলে এমন করবেন না, এমন যদি করেন কোনো রিস্ক হলে আপনার পুরো শেয়ারটা উনসাংয়ের কোম্পানির হাতে চলে যাবে। বাবা বলে আমারও এমনই মনে হচ্ছে, একবার ভেবে দেখলে হতো না। উনসাং বলে ঠিক আছে, সব টাকাটা আমি তুলে নিচ্ছি। চেয়ারম্যান চিন্তা করে, শিওল তাকে বলেছিল বড় ডিসিশনের আগে অনেক বাধা আসবে, কিন্তু আপনি শেষ কথা বলবেন, এতেই সাকসেস আসবে। এটা সে নাকি ভবিষ্যৎবাণী থেকে জেনেছে। চেয়ারম্যান সাইন করে দেয় আর বেখেনুকে বলে আমি কোনো কথাই শুনবো না তোমার, তুমি এখান থেকে বেরিয়ে যাও।
বেখেনু দেখে তার আইডি কার্ড কাজ করছে না, তার আইডি দিয়ে অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকতে পারছে না। সিকিউরিটি টিম এসে বলে তাকে এক্ষুনি আপনার আইডি কার্ড, ফোন, ল্যাপটপ সব ডকুমেন্ট জমা দিয়ে এই বিল্ডিং ছেড়ে বেরিয়ে যেতে হবে, এটা নাকি চেয়ারম্যানের অর্ডার। হেইন এসে বলে এখনও অফিস আওয়ার শেষ হয়নি, এখন এখানেই থাকবে। তারা জোর করলেও হেইনের কথার সামনে তারা পেরে ওঠে না। হেইন বেখেনুকে লিফটে যেতে যেতে বলে কেন ছেড়ে দিচ্ছ না, এত অপমান তোমার সহ্য হচ্ছে? বেখেনু বলে ওরা আমাকে ডাইরেক্টর পদ থেকে হাঁটিয়েছে, এমপ্লয় থেকে সরাতে গেলে আমার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ চাই। তুমি তো আমার বিরুদ্ধে ইনভেস্টিগেশন করেছো, পেয়েছো কিছু আমার বিরুদ্ধে? হেইন বলে এত হিউমিলিয়েশন সহ্য করার দরকার নেই। বেখেনু বলে আমি এখানেই থাকতে চাই। হেইন তার দিকে তাকালে বেখেনু তাকে বলে তোমার শরীর ভালো আছে? সে উত্তর দেয় হ্যাঁ ভালো আছি। বেখেনু বাইরে বেরিয়ে যেতে থাকলে পিসি জোরে গাড়িটা চালিয়ে এনে তার সামনে দাঁড় করায় আর তাকে বলে গাড়িতে উঠে আসবে না গাড়িটা তোমার উপর চালিয়ে দেবো। দুজনে এবার একা গিয়ে কথা বলে। বমিজা বলে কোথায় যাবে, অন্য মহিলার কাছে? বেখেনু বলে পিসি আমার জীবনে হেইন ছাড়া আর অন্য কেউ নেই। বমিজা বলে তবে ছেড়ে যাচ্ছ কেন হেইনকে? সে বলে আমি কোথাও ছেড়ে যাব না, যতদিন না জানতে পারছি আমায় কে ফাঁসালো, সবার সামনে আমাকে ছোট করলো। বমিজা বলে আমি জানি কে করেছে। বেখেনু বলে শিওল। বমিজা বলে কি করে জানলে? বেখেনু বলে আমি নয়, এই কথাটা সবাই জানে যে আপনি শিওলকে পছন্দ করেন না। বমিজা বলে না না, তুমি যা ভাবছো এমনটা নয়, ওই মহিলা ডেঞ্জারাস, এতদিন নকল আইডেন্টিটি নিয়ে আমাদের বাড়িতে আছে। সব কথা বেখেনুকে একের পর এক খুলে বলতে থাকে। এরা দুজনে ডিটেকটিভ কোনান পার্কের কাছে যায়। কোনান বলে যে ছেলের কথা বলেছিলাম তার খোঁজ পেয়েছি, 12 বছর বয়স পর্যন্ত একটা অনাথ আশ্রমে থাকতো। অনাথ আশ্রমের নাম বললে বেখেনু বলে এটা তো আমাদের ফার্ম হাউসের কাছে। এবার তারা দুজনে ও কোনান গিয়ে কেয়ারটেকার ও তার ওয়াইফের সাথে গিয়ে কথা বলে। তারা বলে 10 বছর আগে ওই অনাথ আশ্রমটাতে আগুন লেগে গিয়েছিল, সেখানে ডাইরেক্টরও মারা গিয়েছিল, তার ফলে অনাথ আশ্রমটা বন্ধ হয়ে যায়। তারা উনসাংয়ের ছোটবেলা ও তার অ্যাডপশন নিয়ে কথা বললে বমিজা বলে তাহলে কি আমরা যা ভাবছি সেটাই হবে? এদিকে চেয়ারম্যান তার 80তম জন্মদিনে শিওলকে পাওয়ার অফ অ্যাটর্নি দিচ্ছিল, যাতে চেয়ারম্যানের মেডিকেল কন্ডিশন খারাপ হলে শিওল সব ডিসিশন নিতে পারে ও টাকার ব্যাপারেও সব ডিসিশন নিতে পারে। শিওলও তো মিষ্টি কথার শয়তান, সে তো এটাই চাইছিল। শিওল এখনই তার আসল রূপ দেখাতে শুরু করে দেয়। হেইনের মায়ের সাথে তার একটু কথা কাটাকাটি হয়। বমিজা এসে দেখে তার মায়ের আংটি শিওল পড়ে রয়েছে, সে তো রেগে যায়। আবার তার বাবার কাছে গিয়ে বলে আমার মায়ের জিনিস কেন এই মহিলা পড়ছে? তুমি আমার 2 ভাইকে বিশ্বাস করো না, ফ্যামিলি মেম্বারদের বিশ্বাস করো না, এই মহিলা তোমাকে বশ করে রেখেছে। শিওলন একা কান্না কাঁদতেই থাকে। এই মহিলা একবার জেলে গেছে, এর একটা ছেলে আছে, এর আসল নাম শিওলও নয়, সব নকল, এই মহিলার সব নকল। চেয়ারম্যান শিওলকে সান্ত্বনা দিলে বমিজা তার চুলমুটি ধরে তাকে মারে। চেয়ারম্যানও এই প্রথম তার মেয়ের গায়ে হাত তোলে। বমিজা কেঁদে কেঁদে বলে আমাকে ঘর থেকে বের করে দেওয়ার আগে আমিই বেরিয়ে যাচ্ছি। ভালো থেকো বাবা, তোমার জন্মদিনের পার্টি এনজয় করো, অনেক দিন বেঁচে থাকো। বমিজা কোনানকে শিওলের মাথা থেকে ছেঁড়া চুলগুলো দেয় আর উনসাংয়ের একটা চিরুনি দেয় ডিএনএ টেস্ট করার জন্য। আমার মতে মাথার চুলগুলো পুরোটাই টেনে ছিঁড়ে দেওয়া উচিত ছিল। বেখেনু এসে বলে ঠিক আছো পিসি? সে বলে না আমি ঠিক নেই জামাই, এই প্রথম আমার বাবা আমার গায়ে হাত তুললো। সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকলে বেখেনু তার কান্না মুছিয়ে দিতে থাকে। এদিকে চিওল বার্থডে পার্টির জন্য রেডি হয়। সে খুব খুশি ছিল কারণ এ পার্টির দায়িত্বে আজ সে ছিল। সে দাহেকে বলে আমার লাইফের বেস্ট মুভমেন্ট, এত বড় দায়িত্বে আজ তুমি আমার পাশে থাকবে। দাহে এর মুখ শুকিয়ে যায়। চিওল যেতে থাকলে দাহেই তাকে ডেকে বলে থ্যাংক ইউ সব কিছুর জন্য। চেয়ারম্যানের 80তম জন্মদিন পার্টি স্টার্ট হলে চিওল চেয়ারম্যানের খুবই তারিফ করে, তাকে নিজের হিরো বলে পরিচয় দেয়। সকলে তাকে একসাথে জন্মদিনের শুভেচ্ছা জানায়। এদিকে গ্রেস সিসিটিভি কন্ট্রোল রুমে ঢুকে সব সিসিটিভি ফুটেজ বন্ধ করে দেয়, গাড়ি করে এনে কিছু জিনিস বাড়ির মধ্যে ঢোকায়। দাহেও এয়ারপোর্টে নিজের ফোন ফেলে বিদেশে চলে যাচ্ছিল। চিওল এবার তার দাদুর জন্মদিনে একটি বাচ্চাদের মতো কার্টুন ক্যারেক্টার আনলে চেয়ারম্যান এতে রেগে যায় আর বাকি সকলেই এর কাণ্ড কারখানা দেখে হাসতে থাকে। বাবা মানা করলেও চিওল তো কারুর কথাই শোনে না। বেখেনু ও বমিজা ডিএনএ রিপোর্টের জন্য টেনশনে দাঁত ও নখ চেবাতে থাকে। ডিএনএ রিপোর্ট এলে তারা দৌড়ে কম্পিউটারের কাছে গিয়ে দেখতে থাকে। চিওল এসে দেখে দাহেই নেই, কেবল একটা চিঠি পড়ে আছে। চিঠি পড়ে তার অবস্থা খারাপ হয়ে যায়, পাগলের মতো দৌড়ে বাইরে বেরিয়ে যায়। দাহে ও গুঞ্জুর নাম ধরে তাদের ডাকতে থাকে। সাইকেলে যায়, সাইকেল থেকে পড়ে গিয়ে তার খুব চোট লাগে, তবুও সে তাদের নাম ধরে ডাকতেই থাকে। এদিকে চেয়ারম্যান ও শিওল দাবা খেলে। বমিজা ফোন করলে সে ফোন তোলে না, বেখেনু ফোন করলে ফোন তোলে। বেখেনু বলে শিওল আপনার কাছে থাকলে আমার কথা কেবল শুনবেন, কোনো কথা বলবেন না।
বেখেনু বলতে থাকে উনসাং ও শিওল দুজনেই মা ছেলে, ডিএনএ রিপোর্ট 99% ম্যাচ করেছে, বাকি ডাইরেক্টরদের কাছ থেকে সমস্ত শেয়ার কিনে নিয়েছে। এটা শুনে চেয়ারম্যানের শরীর খারাপ করতে থাকে, তার বুকে ব্যথা করে। চেয়ারম্যানের বুকে ব্যথা করলে শিওল উঠে গিয়ে বলে, বুকে ব্যথা করছে বুঝি? এমনই ওষুধ দিয়েছি 10 মিনিট পর হার্ট অ্যাটাক হয়, এরপর কমাতে চলে যাবেন। কেন বমিজা আর আপনার জামাইয়ের কথা শুনলেন না? কমাতে যাওয়ার পর সব আমার হবে, তারপর তো 3 মাস পর মরেই যাবেন। চেয়ারম্যান মাটিতে লুটিয়ে পড়ে। শিওল এটা দেখে খুশি হতে থাকে, কি শয়তান মহিলা রে বাবা। চেয়ারম্যানের চোখের সামনে এখন তার ফ্যামিলির সাথে কাটানো সমস্ত মুহূর্তগুলো ভেসে উঠতে থাকে। চেয়ারম্যান হসপিটালে থাকলে ফ্যামিলি মেম্বারদের ঢুকতে দেয় না, বমিজা চেঁচায়, সিকিউরিটি তাদের ঠেলে ফেলে দেয়। বমিজা চেঁচালে বেখেনু তাকে সামলায়। শিওল সেখানে চলে আসে চেয়ারম্যানের উকিলকে নিয়ে। বেখেনু বলে কি হয়েছে? অন্য উকিল বলে চেয়ারম্যান ভিডিও করে কোর্টে স্ট্যাম্প লাগিয়ে শিওল ম্যামকে তার লিগের গার্জেন করে দিয়ে গেছে। শিওল বলে আমি কেবল চেয়ারম্যানের উইশ পূর্ণ করছি। বমিজা চেঁচিয়ে বলে বাবার ইচ্ছে না তোর ও তোর ছেলে উনসাং মিলে প্ল্যান বানিয়ে এসব করেছিস? সকলে অবাক হয়। বেখেনু বলে এটা সত্যি, ডিএনএ রিপোর্ট 99.99% মিলে গিয়েছে। সকলের এটা শুনে তাদের যেন মাথায় বাজ পড়ে। শিওল বলে হ্যাঁ তো কি হয়েছে? বমিজা আমার সাথে এইরকম বিহেভ করলে কিন্তু জীবনে তোমার বাবার মুখ আর দেখতে পারবে না। দিয়ে শিওল এমনভাবে যেতে থাকে যেন এই সম্পত্তি সবকিছু সে নিজে খেটে তৈরি করেছে। অপর দৃশ্যে নিউজে দেখানো হচ্ছে শেয়ার হোল্ডাররা মিলে এটা ঠিক করেছে উনসাংয়ের কোম্পানির যেহেতু বেশি শেয়ার, সেই নিউ চেয়ারম্যান হবে। শিওলও তার শেয়ার তাকে দিয়েছে। দেখানো হয় কুইন ফ্যামিলি মেম্বারদের সকলের নেমপ্লেটগুলো ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে আর রিপোর্টাররা তার ফটো তুলছে। ফ্যামিলি মেম্বাররা দেশ ছেড়ে যেতে পারবে না, তাদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন করছে। তারা কোথায় সেটা কেউ জানে না, তারা ঘরেও নেই, কোনো হোটেলেও নেই। এদিকে বেখেনুর ফ্যামিলি মেম্বার ও তার বন্ধুরা মিলে বেখেনুকে নিয়ে চিন্তা করে, সে কোথায় আছে সেই খবর কেউ জানে না। সকলে হেইনের ফ্যামিলির নামে কথা বলে। একটা গাড়ি এসে থামলে দেখে বেখেনু সেখান থেকে বেরিয়ে আসছে। বাবা তার কাছে গিয়ে তার খবর নেয়। বোন চেঁচিয়ে বলে ভালোই হয়েছে, ওই পাগল ফ্যামিলির থেকে মুক্তি পেয়েছিস। এবার ওই ধূর্ত শেয়াল ফ্যামিলিকে ভুলে গিয়ে নতুন লাইফ শুরু কর। হেইনকে গাড়ি থেকে নেমে আসতে দেখে সকলেই ঘাবড়ে যায়। হেইন এসে বলে ধূর্ত শিয়ালটা সঙ্গে করে এসেছে। বেখেনু তোতলে তোতলে বলে সকলে এসেছে। এবার দেখি হেইনের বাবা, পিসি, ভাই, মা সকলে একের পর এক গাড়ি থেকে নামছে। এদের দেখে বেখেনুর ফ্যামিলি মেম্বারদের মুখের হাঁ বন্ধই হয় না। এবার পাস্টের দৃশ্য দেখি, যেখানে বেখেনু বলেছিল আমি হেইনের পাশেই থাকতে চাই। রেস্টুরেন্টে সকলে চলে গেলেও হেইন সেখানে বসে একাই ড্রিঙ্ক করে আর কাঁদে। সে বলে আমার হাজব্যান্ড আমার পাশেই থাকতে চায়। রেস্টুরেন্টের মালিকটা বলে এ তো ভালো কথা। হেইন বলে এটা শুনে তো আমারও বাঁচতে ইচ্ছা করছে, ওর পাশে থাকতে ইচ্ছা করছে। কেঁদে কেঁদে বলে আমি বাঁচতে চাই, ওর পাশে থেকে বাঁচতে চাই। আর এখানেই 8th এপিসোড শেষ হয়ে যায়। 9th এপিসোডের জন্য স্টে কানেক্টেড গাইজ। আমার এক্সপ্লেনেশন ভালো লাগলে আমার ভিডিওটিকে লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।